পার্টে আমরা রেস্ট অ্যান্ড মোশন এটা নিয়ে আলোচনা করেছিলাম। ক্লিয়ার? তাহলে আমাদের আলোচনা হয়েছিল রেস্ট অ্যান্ড মোশন। ক্লিয়ার? এইবার এই বল ও গতি এই চ্যাপ্টারের আজকে যে অংশটা একটা ইন্টারেস্টিং পার্ট, এই কারণে তার কারণ আমরা ঘূর্ণন গতি, আরেকটা হচ্ছে চলন গতি, আরেকটা বৃত্তীয় গতি, এদের ভেতর পার্থক্য লিখতে দেয়। তা বইতে তো পার্থক্য করা আছে। যখন একটা কথা বলে দেওয়া দরকার, যখন পার্থক্য লিখবে, পার্থক্য কীরকম হয়? ধরো দুটো লোক তাদের ভিতর পার্থক্য, একজনের হাইট নিয়ে পার্থক্য হতে পারে, যে একজন লম্বা একজন বেটে, একজন খেলাধুলোর সঙ্গে যুক্ত, ফুটবল খেলা জানে একজন জানে না। তাহলে এইভাবে পার্থক্যটা হয়। অনেক স্টুডেন্টদের আমি দেখেছি যে ডেফিনিশন দিয়ে, সংজ্ঞা দিয়ে পার্থক্য লেখে, এটা হয় না। উদাহরণ দিয়ে পার্থক্য লেখে, এটা হবে না। ঠিক আছে? তাহলে এটা কিন্তু কখনোই তোমরা কোনো ডেফিনিশন, সংজ্ঞা বা উদাহরণ দিয়ে কোনো পার্থক্য লিখবে না। ঠিক আছে? তাহলে আজকে যে বিভিন্ন রকম যে মোশন, তার ভেতর রোটেশনাল মোশন এবং তোমার ট্রান্সলেশনাল মোশন, ঠিক আছে, রোটেশনাল মোশন, ট্রান্সলেশনাল মোশন, এবং তোমার আরেকটা হচ্ছে তোমার রিভলিউশন, যেটা সার্কুলার মোশন। তাহলে এদের ভিতর পার্থক্য অনেক বইতে করতে হয়, সেটা আজকে একটু আলোচনা করে দিই। জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সব পয়েন্ট নিয়ে কথা বলার দরকার নেই। ধরো যদি বলা হয় চলন গতি আর তার সঙ্গে যদি বৃত্তীয় বা ঘূর্ণন গতি, বৃত্তীয় বা ঘূর্ণন গতি তোমার এদের ভিতর পার্থক্য করতে বলে, তাহলে দেখো চলন গতি মানে কি? এ থেকে বি সোজা প্রত্যেকটা বস্তু, এবার মাথায় রাখবে, যখন কোনো মুভমেন্ট হয়, ইন মোশনে যখন কোনো বস্তু যায়, শুধু সেই বস্তুটা যায় না, বস্তুর প্রত্যেকটি করা যায়। ঠিক আছে? তাহলে চলন গতির ক্ষেত্রে এ থেকে বি দুটো পজিশনের ভিতর যে বস্তুটা যে মুভমেন্ট করছে এ থেকে বিতে, তাহলে ধরো দিস ইজ এ সাবস্টেন্স, তাহলে প্রত্যেকটা বস্তুর প্রত্যেকটা কণা মুভমেন্ট করছে। তাহলে কণা যদি মুভমেন্ট করে, তাদের প্রত্যেক কণার যে সরণ হচ্ছে, তারা কি হচ্ছে? একে অপরের সমান্তরালভাবে। তাহলে প্রত্যেকটা দিক একই দিকে যাচ্ছে। আর যদি বৃত্তীয় বা ঘূর্ণন গতি হয়, ধরো একটা পয়েন্টের বৃত্তের পরিধি বরাবর তোমার মুভ করছে বস্তুটা, ঠিক আছে, তাহলে কি হচ্ছে? তাহলে এই বরাবর যদি মুভ করে, তাহলে কি হচ্ছে? তাহলে বস্তুর যে কণাগুলোর যে দিক, যে মুভমেন্ট, যেদিকে মুভ করছে, এটা কি একে অপরের সঙ্গে সমান্তরাল হচ্ছে এই রেখাগুলো? তাহলে এটা একে অপরের সঙ্গে কিন্তু প্যারালাল নয়, সমান্তরাল নয়। তাহলে এখানেই তো আমরা একটা পার্থক্য করতে পারি। ঠিক আছে? যে চলন গতির ক্ষেত্রে এরা কি করে? একটা সরল রেখা বরাবর যায়, আর এটা কি করে? এটা কোনো একটা বৃত্তাকার পথে যেতে পারে, যে একটা বৃত্তাকার পথে, বা আমি ঘূর্ণন গতির ক্ষেত্রে কি বলবো, সেটা তোমার একটা কেন্দ্রের উপর ভিত্তি করে গোল গোল ঘুরতে পারে। তাহলে এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট দিকে যায় চলন গতির ক্ষেত্রে বস্তুটি, আর এটা কি হয়? সর্বদা দিক পরিবর্তন করে। ঠিক আছে? সেটা ঘূর্ণন হতে পারে, যে একটা পয়েন্টের উপর বেস করে ঘুরছে, ঠিক আছে, ধরো দিস ইজ এ অ্যাক্সিস, একটা পয়েন্টের উপর বেস করে ঘুরছে, কিংবা একটা বিন্দুর চারিদিকে ঘুরছে। তাহলে কি হচ্ছে? তাহলে এইভাবেই আমরা চলন গতি বা বৃত্তীয় বা ঘূর্ণন গতির কিন্তু আমরা পার্থক্য করতে পারি। এবার দেখো আর একটা পার্থক্য যদি আমি বলি, যে চলন গতির ক্ষেত্রে ধরো একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, ধরো এক্স অ্যাক্সিস, তাহলে কি হচ্ছে? তাহলে এই গতিটা হচ্ছে একমাত্রিক। এই গতিটা কি? এটা হচ্ছে একমাত্রিক। আর এটা কি হচ্ছে? এ কিন্তু শুধুমাত্র একটা নির্দিষ্ট দিক নয়, এক্স থাকতে পারে, ওয়াই হতে পারে। তাহলে কি হচ্ছে? এই যে বৃত্তীয় বা ঘূর্ণন গতি, এরা হচ্ছে তোমার মাল্টি ডাইমেনশনাল। তোমার তার মানে হচ্ছে এদের যে তোমার মাত্রা রয়েছে, এটা বহুমাত্রিক, একমাত্রিক নয়।
তাহলে এটা একটা পার্থক্য হয়ে গেল। তাহলে এটার একটা ক্যারেক্টার, ওটার একটা অন্য ক্যারেক্টার, তাহলে প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে তোমার পার্থক্য হবে। বোঝা গেল? বোঝাতে পারলাম? তাহলে এইভাবে আমরা চলন গতি সঙ্গে বৃত্তীয় বা ঘূর্ণন গতির পার্থক্য করব। কেন আমি এটা হঠাৎ করে আলোচনা করছি? তার কারণ হচ্ছে এই জায়গাটায় অনেকে কনফিউজ করে। ঠিক আছে, যে যে স্যার আমি এই পার্থক্যটা ঠিক বুঝতে পারলাম না। এবার আরেকটা ইন্টারেস্টিং, যেটা আরেকটু কনফিউজিং এবং যেখানে কনফিউজটা হয় সবাই, সেটা হচ্ছে যখন বৃত্তীয় গতি এবং তার সঙ্গে ঘূর্ণন গতি, এই দুটোর পার্থক্য করতে দেব। এখানে আমি আজকে কিন্তু একটা পার্থক্যতে ভেরি ইন্টারেস্টিং জিনিস বলবো, যেটা হয়তো অনেক বইতে তোমরা হয়তো পেতে পারো। আমি সবসময় পজিটিভ ভাবি যে পাবে। ঠিক আছে, যদি না পেয়ে থাকো, যারা পাওনি বইতে পয়েন্টটা, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এটা হেল্পফুল হবে। ঠিক আছে, তাহলে বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি, তা দুটো একই টাইপের, তো একই রকম মনে হয় কেন? দেখা যাক না। তাহলে বৃত্তীয় গতিতে আমরা কি শিখেছি? একটা বিন্দু, ঠিক একটা বিন্দু চারিদিকে সম দূরত্ব বজায় রেখে বৃত্তের পরিধি বরাবর বস্তু যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এইটা যদি পয়েন্ট হয় মাঝখানে, তাহলে এটা ঠিক বৃত্তটা আঁকা হলো না? তোমরা বুঝতেই পারছো যে এক্ষেত্রে কিন্তু ডিস্টেন্স সব ইকুয়াল, না হলে বৃত্ত কি করে হচ্ছে? কেন্দ্র থেকে যদি দূরত্ব একই রকম না হয়, তাহলে একটা বিন্দুর চারিদিকে বৃত্তের পরিধি বরাবর একই দূরত্ব বজায় রেখে যখন কোনো বস্তু গতিশীল হয়, তখন সেই গতিটাকে বলা হয় বৃত্তীয় গতি, সার্কুলার মোশন। ঘূর্ণন গতির ক্ষেত্রে কি? ঘূর্ণন গতির ক্ষেত্রে কি হচ্ছে? বস্তুটা কি হচ্ছে? তার অবস্থার পরিবর্তন করছে না। তাহলে বস্তুটা কিন্তু অবস্থার পরিবর্তন করছে না, সে কিন্তু একটা তোমার মাঝখানে যে পয়েন্ট রয়েছে, অ্যাক্সিস রয়েছে, অক্ষ রয়েছে, সেই অক্ষ চারিদিকে স্থানান্তরিত হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি কণার মুভমেন্ট হচ্ছে। আর এ কিন্তু পুরো বস্তুটাই সরছে, এখানে বস্তুটা তার জায়গার পরিবর্তন করছে না। তাহলে ঘূর্ণন গতির ক্ষেত্রে বস্তু তার জায়গার পরিবর্তন করে না, কণাগুলো তার জায়গার পরিবর্তন করে। তাহলে কণাগুলোর মুভমেন্ট হয়, বস্তুটার সামগ্রিক অবস্থার পরিবর্তন ঘটছে না। কণাগুলো তোমার কি রয়েছে? অক্ষের চারিদিকে ঘুরছে। আর বৃত্তীয় গতিতে কি হচ্ছে? পুরো বস্তুটাই বৃত্তের পরিধি বরাবর ঘুরছে। ঠিক আছে না? বোঝা গেল? এইবার তাহলে এটা একটা পয়েন্ট আমরা লিখতেই পারি। দ্বিতীয় যে পয়েন্টটা ভেরি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কি দেখো, তাহলে দ্বিতীয় পয়েন্টটায় যদি চলে আসি, তাহলে এটা বৃত্ত, এটা বৃত্তর কেন্দ্র, তাহলে এখানে বস্তুটা রয়েছে, আর এক্ষেত্রে রয়েছে যে এখানে বস্তুটা এইভাবে ঘুরছে, দুটো এরকম। এইবার মজাটা দেখো, মজাটা হচ্ছে বস্তুটার ভর কেন্দ্র কোনটা? মিডল, মাঝখানে। তাহলে বস্তুটার ভর কেন্দ্র রয়েছে মাঝখানে, তাহলে এটা হচ্ছে ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্র, এবার ভর কেন্দ্র বরাবর ঘূর্ণন গতির ক্ষেত্রে কি হচ্ছে? ভর কেন্দ্র বরাবর যদি একটা অক্ষ টানি, আর যে কেন্দ্রকে চারিদিকে সে ঘুরছে, তাহলে বৃত্তীয় গতির ক্ষেত্রে দেয়ার শুড বি এ ডিস্টেন্স, অর্থাৎ একটা দূরত্ব রয়েছে। কিসের ভেতর? ভর কেন্দ্র, বস্তুর ভর কেন্দ্র এবং রোটেশনাল অ্যাক্সিস, অর্থাৎ ঘূর্ণন কক্ষ। ঘূর্ণনের যে অক্ষের উপর মানে চারিদিকে সে ঘুরছে, ঘূর্ণন অক্ষ। তাহলে এটা যদি ঘূর্ণন অক্ষ, আর এটা হচ্ছে ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্র এবং ঘূর্ণন অক্ষর ভেতর মিনিমাম একটা ডিস্টেন্স রয়েছে। কিসের ক্ষেত্রে? বৃত্তীয় গতির ক্ষেত্রে। তার কারণ কি? তার কারণ ঘূর্ণন অক্ষটা মাঝখানে,
বৃত্তের ঠিক মাঝখানে, পয়েন্টে, ঠিক আছে, বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র যদি হয়, ঘূর্ণন অক্ষটা সেখানে যদি থাকে, তাহলে বস্তুটা রয়েছে তার থেকে মিনিমাম একটা ডিস্টেন্সে, যেহেতু সে বৃত্তের পরিধি বরাবর ঘুরছে। ফলে তার যে ভর কেন্দ্রের অক্ষটা, এই দুটোর ভেতর একটা দূরত্ব বর্তমান। এইবার ঘূর্ণন গতির ক্ষেত্রে দেখো, তাহলে ঘূর্ণন গতির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভর কেন্দ্র আর ঘূর্ণন অক্ষ দুটোই কিন্তু এক জায়গায় থাকছে, কোয়েনসাইড উইথ ইচ আদার, মাঝে এদের মাঝখানে কোনো দূরত্ব নেই, আলাদা কিছু নয়, দুটোই কিন্তু এক জায়গায়, একটার উপর আরেকটা বলতে পারো। অর্থাৎ ভর কেন্দ্রের যে অক্ষ এবং ঘূর্ণন অক্ষ দুটোর ভেতর কোনো দূরত্ব বর্তমান নেই। তাহলে দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, যার সাহায্যে আমরা বৃত্তীয় গতি এবং ঘূর্ণন গতিকে আমরা কিন্তু আলাদা করতে পারি। ঠিক আছে, তাহলে দুটো ইন্টারেস্টিং পার্থক্য আমরা আজকে করলাম। এরপরে আমরা গতির সমীকরণ, তাই তো, ইকুয়েশনস অফ মোশন। তাহলে ইকুয়েশনস অফ মোশন, গতীয় সমীকরণের ক্ষেত্রে আমরা যখন পড়ব, কিছু ভৌত রাশিকে আমাদের জানতে হবে। ঠিক আছে, ভৌত রাশি আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার ভৌত রাশিটা কি, কি জিনিস ভৌত রাশি? দেখো, ভৌত মানে ফিজিক্যাল ওয়ার্ল্ড, ঠিক আছে, আমরা ফিজিক্যালি যা দেখতে পাচ্ছি, তাহলে এটাই তো একটা ভৌত জগৎ। তাহলে ভৌত জগতে যে যে জিনিসগুলোকে, এটা আগে চ্যাপ্টারে পড়ে এসছি, ইস্যু নয়, কিন্তু আরেকবার রিকলিং দ্য অল থিংস, যে জিনিসটাকে আমি সংখ্যা দিয়ে মাপতে পারি, যাকে আমরা মাপতে পারি, সেটা ভর হতে পারে, ত্বরণ হতে পারে, দৈর্ঘ্য হতে পারে, প্রস্থ হতে পারে, উচ্চতা হতে পারে। তাহলে যেগুলোকে আমি মেজার করতে পারছি, সেইগুলোই হচ্ছে ভৌত রাশি। আবার বলবে স্যার এমনও তো জিনিস আছে যেটাকে আমি মেজার করতে পারি না। বলে হ্যাঁ, ইয়াস। যেমন ধরো কারো দুঃখ মেজার করতে পারো না, তাহলে দুঃখটা দ্যাট ইজ নট এ ফিজিক্যাল কোয়ান্টিটি, সে কিন্তু ভৌত রাশি নয়। ঠিক আছে না? তাহলে ভৌত রাশি যাকে আমরা মেজার করতে পারছি, ঠিক কোনো নাম্বার দিয়ে মেজার করতে পারছি। তাহলে আমরা ভৌত রাশি আমরা জেনে গেলাম। এবার এই রাশিগুলোর দেখা গেছে কিছু রাশি আছে, দেখো সব রাশি তো কিছু না কিছু ভ্যালু পাবো, আরে ভ্যালু না পেলে কেন রাশি, ঠিক না? তার মানে প্রত্যেকটা কোয়ান্টিটি দে হ্যাভ এ ভ্যালু, মান আছে তার। কিন্তু কিছু কিছু রাশির দিকও আছে। দিক মানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, অর্থাৎ একটা নির্দিষ্ট দিক রয়েছে, আমরা দিক বলতে যা জানি, ঠিক না? তার মানে যে সকল রাশি একটা দিককে দর্শায়, সেই তাকে মাপতে হলে একটা নির্দিষ্ট দিকে, না হলে মাপা যাবে না, ঠিক? তাহলে সেই সকল রাশিকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি আর ভেক্টর রাশি, তাহলে ভৌত রাশিকে আমরা কিভাবে করলাম? স্কেলার রাশি আর ভেক্টর রাশি। তাহলে একটা স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। বলে স্যার এখন বলছেন কেন এগুলো? হলো তো আমরা পড়ে এসছি। বলে পড়েছো, কিন্তু এখন তো আবার দরকার না কিছু, কারণ ফিজিক্যাল যখন এই গতীয় সমীকরণ আমরা জানবো, তখন কিছু ফিজিক্যাল এন্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশি আমাদের জানতে হবে। ঠিক, প্রথমে হচ্ছে 1 নম্বর হচ্ছে, দেখো এদের ডেফিনিশন কি সেটা আমি দেখিয়ে দেবো। প্রথম হচ্ছে দূরত্ব, ডিস্টেন্স। বলে দূরত্ব, বলে তো সবাই জানে, অসুবিধা কিছু নেই। তার কারণ ধরো তুমি বসে আছো কলকাতায়, কলকাতা থেকে দীঘা যাবে,
ঠিক আছে না? একটা ভালো পয়েন্টের কথা বললাম, মনে আনন্দ লাগবে। এখন কোভিড সিচুয়েশন, এখন এইসব ঘুরতে যাওয়ার কথা শুনলে একটু ভালোই লাগে। তা যাই হোক না কেন, কলকাতা থেকে দীঘা যাবে, তাহলে দীঘা যেতে হলে তো বিভিন্নভাবে রাস্তাটা গেছে, এইভাবে ঘুরে 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 ঘুরে। তাহলে এই টোটাল সময়ের সঙ্গে সঙ্গে তোমার একটা বস্তুর অবস্থার পরিবর্তন ঘটেছে। ধরো দিস ইজ এ ম্যাটার, এটা এখানে গেছে, তাহলে এইখান থেকে এই যে কলকাতা থেকে দীঘা গেল, তাহলে কতটা গেল তার তো একটা মান আছে, কিন্তু এ কি কোনো নির্দিষ্ট দিকে গেল না। তাহলে এই যে বস্তু, সাপোজ এই যে বস্তুটা ধরো এ, এখান থেকে এই এটা এখানে পৌঁছেছে, তাহলে এই যে এই পয়েন্টটা যদি ধরো এক্স, এই পয়েন্টটা দীঘা হচ্ছে ওয়াই, তাহলে এক্স থেকে ওয়াই এ যে এ বস্তুটা পৌঁছালো, সে কতটা পৌঁছেছে তার একটা মান রয়েছে, যে মানটা অর্থাৎ কতটা তার অবস্থার পরিবর্তন ঘটেছে একটা নির্দিষ্ট সময়ে, সময় তো লেগেছে, একটা সময়ে সে একটা অবস্থার পরিবর্তন ঘটেছে, কিন্তু সেটা কোনো নির্দিষ্ট দিকে নয়, সে বিভিন্ন সময়ে দিক পরিবর্তন করেছে। দেখো আমি যদি রেড কালার দিয়ে দেখাই, ইট উইল বি বেটার টু আন্ডারস্ট্যান্ড। এই দিকে গেছে, এই দিকে এসছে, এই দিকে গেছে, এই দিকে গেছে, দেখো দেখো কতবার সে দিক পরিবর্তন করেছে। তারা কি সে কি নির্দিষ্ট দিকে গেল, যে আমি সোজা ভাই কলকাতা থেকে বেরোলাম পূর্ব দিকেই যাব, যে এই দিকটা ধরো ইস্ট, পূর্ব দিক, অর্থাৎ পূর্ব দিকেই সোজা যাব দীঘা পৌঁছবো, তাহলে তো খাল বিল নদী নালার ভেতর দিয়ে যেতে হয়। দিস ইজ নট পসিবল। তাহলে তাকে রাস্তা দিয়ে যেতে হচ্ছে, তাহলে সময়ের সঙ্গে বস্তুর যে অবস্থার পরিবর্তন হলো তার মাঝখানের যে দৈর্ঘ্য, অর্থাৎ এদের এদের যে মাঝখানে বলি সরি, তাহলে এই প্রাথমিক এবং অন্তিম অবস্থা, এই যে টোটাল দৈর্ঘ্যটা সে কভার করেছে, অর্থাৎ এখান থেকে যে এইখানে যে টোটাল দৈর্ঘ্য, ধরো দিস ইজ নিয়ার অ্যাবাউট 100 কিলোমিটার, এটাই হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব। ক্লিয়ার? তাহলে একটু আমরা একটা কাজ করি, আমরা পরে দেখছি। তাহলে দূরত্ব বুঝতে পেরেছো কাকে বলেছে। এইবার চলে আসি আরেকটা ফিজিক্যাল এন্টিটি, 2 নম্বর, সেটা হচ্ছে সরণ। সেটা কি বলে? সরণ, ডিসপ্লেসমেন্ট। বলে এটা কি স্যার? বলে এটা একই জিনিস, একটু চয়েসটাকে চেঞ্জ করতে হবে। কিরকম চয়েস চেঞ্জ করলাম? ধরো কলকাতা, বলে একটু পয়সা খরচ করতে হবে, তাহলে এটা বোঝা যাবে। বলে কিরকম? বলো কলকাতা দীঘা, ক্লিয়ার? এবার দীঘা থেকে কলকাতা, তাহলে কলকাতায় আগে যখন আমি এসছিলাম, দিস ইজ দ্য ওয়ে, দীঘা পৌঁছানোর রাস্তার এটাই হচ্ছে ট্রেন, এইভাবে আসতে হবে দীঘাতে। ঠিক আছে? এইবার কারো মনে হলো যে নো, আমি এইভাবে যেতে আমার 100 কিলোমিটার লাগে, এটাই হচ্ছে ডিস্টেন্স, দূরত্ব। আমি বলছি নো, আমি পয়সা খরচ করে একটা হেলিকপ্টার ভাড়া করি, ভাড়া করে আমি সোজা এখানে আসি, তাতে আমার দেখা গেল যে এই পর্যন্ত আসতে আমার এটা লেগেছে 80 কিলোমিটার, 20 কিলোমিটার বেঁচে গেছে। ঠিক আছে? তাহলে আমি কি হলো, তাহলে এই যে পয়েন্ট, এটা এক্স, এটা ওয়াই, তাহলে দিস ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স, সর্বনিম্ন দূরত্ব। এবার এই যে সর্বনিম্ন দূরত্ব, এটা তো একটা নির্দিষ্ট দিক, ধরো দিস ইজ ইস্ট, তাহলে শুধু পূর্ব দিকেই গেছি, দিক পরিবর্তন করিনি। তাহলে এই যে অবস্থার পরিবর্তন ঘটলো, তার যে দৈর্ঘ্য, কিন্তু প্রোভাইডেড নির্দিষ্ট দিকে,
তাহলে এটাই হচ্ছে সরণ ডিসপ্লেসমেন্ট। তাহলে নির্দিষ্ট দিক যখন বলছি তাহলে সরণটা কি, যে একটা সময়ের সঙ্গে সঙ্গে নির্দিষ্ট দিকে, ঠিক আছে, অবস্থার পরিবর্তন, তখন প্রাথমিক আর অন্তিমের ভেতর যে দৈর্ঘ্য, সেটাই প্রাথমিক এবং অন্তিম যে বিন্দু তার ভেতর যে দৈর্ঘ্য, সেটাই হচ্ছে সরণ। তাহলে সরণটা কি, তাহলে যখন দূরত্ব বলছি সেটা একটা স্কেলার রাশি, তাহলে সরণটা কি, সরণটা আমরা জানলাম। তাহলে মান তো সবারই আছে, এটার একটা ভ্যালু পেলাম, একক তো একই, ওটাও যেমন কিলোমিটার মিটারে হতে পারে তেমনি এটাও কিলোমিটার মিটারে যা খুশি করতে পারো, কারণ দৈর্ঘ্য ডিস্টেন্স কভার করছে। কিন্তু এটা হচ্ছে যেহেতু একটা নির্দিষ্ট দিক আছে, তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে ডিস্টেন্স, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, আর তোমার ডিসপ্লেসমেন্ট সরণ এটা হচ্ছে ভেক্টর রাশি। ক্লিয়ার? তাহলে একটা বইটা আছে দেখবে, ঠিক আছে, ধরো এ থেকে বি তে গেল, এটা হচ্ছে 3 মিটার। বি থেকে সি তে গেল, এটা হচ্ছে 4 মিটার। ঠিক আছে না? তাহলে এ আর সি, এ ও সির মধ্যে সরণ কত? তাহলে আমি এ থেকে সি গেছি কি করে? এ থেকে বি এসছি, বি থেকে সি এসছি, তাহলে এক্ষেত্রে দূরত্ব কতটা কভার করলাম? 3 মিটার প্লাস 4 মিটার ইজ ইকুয়াল টু 7 মিটার। তাহলে মোট দূরত্ব কভার করেছি 7 মিটার, কিন্তু আমার সরণ কি 7 মিটার হয়েছে? কারণ দূরত্ব কভার করতে গিয়ে প্রথমে পূর্ব দিকে গেছি, তারপরে আমি উত্তর দিকে গেছি, তাহলে আমার দিকের পরিবর্তন ঘটেছে এবং কভার করেছি 7 মিটার। তাহলে আমার দূরত্ব আমি কভার করেছি 7 মিটার। এবার সরণ কত হয়েছে? তাহলে সরণটা তো স্ট্রেট লাইন এ থেকে সি, অর্থাৎ এটা কোন কোণে একটা নির্দিষ্ট কোণ, সেটা হচ্ছে, এটা যদি উত্তর হয়, এটা যদি পূর্ব হয়, তাহলে উত্তর পূর্ব কোণ। ঠিক আছে, নর্থ ইস্ট। তাহলে নর্থ ইস্ট সাইডে যদি আমি সোজা দেখি, তাহলে আমাকে সেটা বার করতে হবে সরণটা। তাহলে সরণ কত হলো? তাহলে সরণ, তাহলে এটা কি ট্রায়াঙ্গেল? এটা একটা 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ। তাহলে ফর্মুলা কি? তাহলে অতিভুজ স্কোয়ার, এটা অতিভুজ, ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, ভূমি স্কোয়ার, ইজ ইকুয়াল টু কত হচ্ছে? বিসি 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 প্লাস 9 25। তাহলে এসি ইজ ইকুয়াল টু √25 ইজ ইকুয়াল টু 5। তাহলে 5 মিটার, 25 মিটার। তাহলে কত হচ্ছে সরণ? সরণ হলো কিন্তু 5 মিটার। ক্লিয়ার? বোঝা গেল? এবার যদি এদের ভিতর পার্থক্য করতে দেয় যে দূরত্ব এবং সরণ, তাহলে যদি বলা হয় যে দূরত্ব আর সরণ, তাহলে তো প্রথমেই বোঝা যাচ্ছে যে দূরত্ব একটা স্কেলার রাশি, সরণটা হচ্ছে একটা ভেক্টর রাশি। এটা তো প্রথমেই পার্থক্য আমি করে নিলাম যে একটা স্কেলার আর এক সরণটা নির্দিষ্ট দিক আছে, তাহলে এটা ভেক্টর রাশি। তাহলে এটাকে যখন মনে না থাকবে অন্য কোনো পয়েন্ট, তাহলে একটা বলবে স্কেলার, এটা ভেক্টর, এর মান আছে, এর মান ও অভিমুখ দুটোই আছে। ঠিক আছে, তাহলে এটা স্কেলার, এটা ভেক্টর, এর মান আছে, এর মান ও অভিমুখ দুই আছে। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখো। ইন্টারেস্টিং জিনিস কি? ধরো একটা গাড়ি, এই যে বস্তুটা কি করলো? একটা দূরত্ব ঘুরে এখানে এলো। ঠিক আছে, এই দূরত্বটা ঘুরে বস্তুটা এখানে চলে এলো। তাহলে এখানে যদি সার্কেল এইভাবে আসে, তাহলে এ তো একটা দৈর্ঘ্য কভার করলো, ধরো এই পর্যন্ত এসছে, আবার ফিরে এসছে, তাহলে এটা করলো হচ্ছে ধরো 10 মিটার। তাহলে বস্তুটা ঘুরে 10 মিটার কভার আপ করে ঘুরে এলো। ঠিক আছে,
তার মানে যেভাবেই ঘুরুক, যদি বস্তুটা আগের অবস্থায় ফিরে চলে আসে, তাহলে তোমার তার কিন্তু একটা দূরত্ব আমরা করতে পারি, ঠিক আছে। কিন্তু যদি একটা বস্তু সে যদি ঘুরে আবার চলে আসে এখানে, তাহলে আমরা কি জানি যে এ কি মাঝখানে দিক চেঞ্জ করলো সেটা আমি জানি না। মিনিমাম যে ডিস্টেন্স দুটো জায়গার ভেতর, প্রাথমিক এবং অন্তিম অবস্থান, সেটা হচ্ছে এর সরণ। তাহলে সেটাই যেমন এ আর সি, এ এবং সির ভেতর মিনিমাম ডিস্টেন্স, এবং সে কোন পথে এলো, কতটা ঘুরে এলো আমি জানি না। তাহলে সেটাই যদি হয়, তাহলে আমরা বলতে পারি অতিক্রান্ত দূরত্ব একটা ভ্যালু পাবোই। সে যদি আগের জায়গায় ফিরে আসে, আমি পুরো ঘুরে আবার এক জায়গায় চলে এলাম, তা আমি তো একটা দূরত্ব কভার আপ করলাম। কিন্তু যদি সরণ বলি, তাহলে এই যে পয়েন্ট, এই দুটো পয়েন্টের ভিতর সরণ কি, এদের ভিতর মিনিমাম ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্স, ঠিক আছে, সর্বনিম্ন দূরত্ব, তা সেটা তো জিরো। তার মানে কি, যে গতিশীল বস্তুর একটা মিনিমাম দূরত্ব থাকবে, সেই দূরত্ব শূন্য হবে না, কিন্তু সরণ শূন্য হতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা এইভাবেই কিন্তু দূরত্ব এবং সরণের পার্থক্য করতে পারি। ক্লিয়ার? এরপরে আরেকটা আসছে ভৌত কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটা হচ্ছে দ্রুতি, স্পিড। ঠিক আছে, এবার স্পিড কি? আর স্পিডটা তো সবাই আমরা জানি আর কি। দেখো, আমি বেশি সময় নেব না, আধ ঘন্টার মতো পড়াবো প্রত্যেকটা পার্টেই, না হলে তোমরাও বোর হয়ে যাবে। তা দুটি কি, স্পিড কি? ঠিক আছে, স্পিড হচ্ছে এই যে অবস্থার পরিবর্তন করেছো, দূরত্ব অতিক্রম করেছো, সেটা একটা নির্দিষ্ট সময় করেছো। তাহলে ধরো এই যেটা বলি যে কলকাতা থেকে দীঘা যে গেছো তো, তা দীঘা যে গেছো, তাহলে এই যে ঘুরে ঘুরে গেছো, দূরত্ব অতিক্রম করেছো, তাই এই দূরত্ব ধরো 100 কিলোমিটার। ঠিক আছে, তাহলে 100 কিলোমিটার সময় লেগেছে কত? 3 আওয়ার, সময় লেগেছে 3 ঘন্টা। তাহলে প্রথমে আমি যেহেতু শুধু দূরত্ব নিয়ে আলোচনা করেছিলাম, ডিস্টেন্স, কোনো দিক নেই, যে কোনো দিকেই যাচ্ছে, ঠিক আছে, স্কেলার রাশি, সে একটা দূরত্ব অতিক্রম করেছে কলকাতা থেকে দীঘা, সময় লেগেছে 3 ঘন্টা। এবার সেই রাশি একটু অন্যভাবে মডিফাই করি ব্যাপারটাকে। কেন মানুষ করেছে? শুধু দূরত্ব বললেই তো হতো, সময় ধরা দরকার কি? বলে না, এটা আমাদের কাজে লাগে, কাজে লেগেছে বলেই আমরা একটু অন্যভাবে চিন্তা করছি এবং একটা নতুন নাম দিয়েছে স্পিড, আর কিচ্ছু না। ঠিক আছে না, আমরাই তো সৃষ্টি করেছি সবে রাশিগুলোকে আমাদের সুবিধার্থে। তাহলে একটা কাজ করি, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত সময় করলো? তাহলে 100 কিলোমিটার করেছে 3 ঘন্টায়, 3 আওয়ারে। এটাকেই বলল কি, এটাকেই বলা হয় দ্রুতি, স্পিড। বলে কেন? কারণ অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা কতটা সময় লাগবে, সময়ের একটা গুরুত্ব আছে আমাদের কাছে। কারণ একটা গাড়ি 3 ঘন্টা লেগেছে 100 কিলোমিটার রান করতে। এবার যদি এমন একটা গাড়ি বেরোলো যেটা 2 ঘন্টা লাগায়, তাহলে সেটাকে কি বলবো আমি? একটা তো কথা দিয়ে বলতে হবে, সেটাকেই বলা হচ্ছে স্পিড। কি বলা হচ্ছে? স্পিড। যে নির্দিষ্ট সময়ে সে কতটা দূরত্ব অতিক্রম করেছে। তাহলে আমরা বলতে পারি যে দ্রুতি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে এটা কি? এটা তো সময়, তার তো কোনো দিক হতে পারে না, আর দূরত্বর কোনো নির্দিষ্ট দিক নেই। তার মানে দুটিটাও, এটা হচ্ছে স্কেলার। তাহলে এটা কি? এটা হচ্ছে স্কেলার রাশি। তার মানে এর কোনো নির্দিষ্ট দিক নেই। তার মানে আমরা লিখতে পারি দুটিকে এস কে যদি ছোট হাতের এস দিয়ে করি, ডি বাই টি। তাহলে এস ইজ ইকুয়াল টু ডি বাই টি। তাহলে এবার এর এককটা কি? আমরা যখনই পড়ি তখনই একটা ভৌত রাশি একক তো জানতে হবে। তাহলে স্পিডের একক কি হবে? দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে এসআই এ কি হবে? মিটার পার সেকেন্ড। আর সিজিএস এ কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড। সেকেন্ড ইজ কমন।